Hello, dear students of class 11. Today our topic is straight line. স্ট্রেট লাইনের অলরেডি তোরা ফার্স্ট চ্যাপ্টার মানে 2 চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছিস। তো আজকে টার্গেট হলো আমাদের 2B চ্যাপ্টার। ঠিক আছে, এখন দেখ 2B চ্যাপ্টারটা কী বিষয়ে আছে। এটা মূলত হলো যে দুটো সরলরেখার প্রবণতাকে কেন্দ্র করে আমরা কি কাজ করতে পারি, যে দুটো সরলরেখা নিজেদের মধ্যে কতটা অ্যাঙ্গেল করতে পারে। আচ্ছা, এখন এইটাও দাঁড়াতে পারে যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে কী হবে, আর তার সঙ্গে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কী হবে। এই মূলত 3 ধরনের ডিসকাশনের উপর বেস করেই এই চ্যাপ্টারটা। এবং এখানে মূলত যেটা লাগবে সেটা হলো প্রবণতা এবং প্রবণতা রিলেটেড যা যা জিনিস আছে আগের চ্যাপ্টারে শিখেছিস সেই কনসেপ্টগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। তার সঙ্গে এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা বা কনসেপ্ট এক্সট্রা অ্যাড হবে, সেগুলোকে জয়েন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি চলে আসি বেসিক কিছু বক্তব্যে। যে ধর দুটো স্ট্রেট লাইন, ভাব একটা স্ট্রেট লাইন এরকম গেছে আর একটা স্ট্রেট লাইন গেছে এরকম। ঠিক আছে, এখন দুটো স্ট্রেট লাইনের ভাব এই যে এটা 1 নম্বর সরলরেখা, এই সরলরেখার প্রবণতা ধর M1 পেলি, আর 2 নম্বর সরলরেখার প্রবণতা ধর M2 পেলি। সেই ক্ষেত্রে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে tan থিটা ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। এটা tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। মানে দুটো লবে বসবে দুটো প্রবণতার বিয়োগফল, আর হরে বসবে 1 প্লাস দুটো প্রবণতার গুণফল। এটা হলো বেসিক্যালি সূত্রটা। ঠিক আছে, এই সূত্রের সাহায্য নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কী করতে পারবো, যে এখানে ভাব কিছু একটা মান তো বেরোবে। এখানে সাপোজ ভাব মান বেরোলো যে 1/√3, ক্যালকুলেশন করার মান বেরোলো 1/√3। 1/√3 যদি বেরোয়, তাহলে প্র্যাকটিক্যালি 1/√3কে আমরা কী লিখতে পারি, tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, তা tan 30 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা থিটার মান কী বলতে পারবো, তাহলে আমরা বোথ সাইড কম্পেয়ার করে বলতে পারবো যে থিটার মান হবে 30 ডিগ্রি। তাহলে এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করে তুই দুটো সরলরেখা মধ্যবর্তী কোণের মানটা কি আমরা বের করে ফেলতে পারবো। এখন যেটা প্রশ্ন থাকছে যে M1 এর মান কী করে বের করবো, কারো যদি এটা সন্দেহ হয়, বা M2 মান কী করে বের করবো। প্র্যাকটিক্যালি কিচ্ছু না, যে কোনো একটা সরলরেখা ভাব তোকে দিয়ে দিল, মানে অ্যাকচুয়ালি দুটো সরলরেখা দেবে, ভাব দিয়ে দিল 3y প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তা তোকে কী করতে হবে, তোকে শুধুমাত্র y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখতে হবে। y ইকুয়ালস টু mx প্লাস c, যে জিনিসগুলো আগের চ্যাপ্টারেই করে এসেছিস, মানে 2a চ্যাপ্টারে। তা সেটা করতে গেলে এখানে কি লিখবো আমরা, 3y ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস 6, মাইনাস 2x মাইনাস 6। তাহলে y এর মান কী হবে, মাইনাস 2/3 x মাইনাস 2। ক্লিয়ার? তাহলে দেখ এখানটায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি, এম এর মানটা পেয়ে যাচ্ছি কি, এম এর মানটা কি মাইনাস 2/3 হচ্ছে। ওকে, তো এই যে এম এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এইটাই হবে যে কোনো একটা সরলরেখার প্রবণতা, মানে কি M1। ঠিক একই রকমভাবে আরেকটা যে সরলরেখা দিয়ে দিয়েছে, ভাব একটা সরলরেখা তোকে দিয়ে দিল যে 5x মাইনাস 2y, এরকমভাবে দিয়ে দিল। এখানে একই রকমভাবে আমরা একই কাজ করব, যে শুধু লেফট সাইডে ওয়াইটা রেখে দেবো, আর রাইট সাইডে বাকি কনস্ট্যান্ট সহ এক্সটাকে নিয়ে চলে যাব রাইট সাইডে। তারপরে লেফট সাইডের ওয়াইয়ের যে সহগ থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো। তারপরে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজিয়ে ফেলে আমরা আবার একই রকমভাবে M2টাও পেয়ে যাব। তাহলে দুটো সরলরেখার প্রবণতা, একটা যথাক্রমে M1 আর একটা M2 যদি আমরা পেয়ে যাই, তাহলে tan থিটার এই সূত্র মানে M1 M2 জায়গাগুলোতে আমরা বসিয়ে দেবো। ভ্যালু বসিয়ে দেওয়ার পরে কিছু না কিছু ক্যালকুলেশন করে মান আসবে। তারপরে সেটা দেখ যে tan কত ডিগ্রি লেখা যায়, তাহলে থিটার মান অত ডিগ্রি হবে। এই হলো মূল কাজ। আচ্ছা, ঠিক আছে, এই গেল। আচ্ছা, এর পাশাপাশি ভাব এরকম যদি ঘটে, যে এটা ক্লিয়ার করে নিই, যে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব থাকে, তাহলে আমরা কি পাবো।
আচ্ছা দেখ, এখানটা থেকে দেখ কি সূত্র একটা তৈরি করা যায়। ভাব এইটার প্রবণতা M1, এইটার প্রবণতা M2। এখন যদি এরা পরস্পর লম্ব থাকে, আচ্ছা সূত্র আমরা কি পেলাম বলতো, আগে লিখে ফেলি যে ট্যান থিটা ইকুয়ালস টু M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, তাই তো? আচ্ছা এইবার থিটার জায়গায় 90 ডিগ্রি বসছে, তাই তো, যেহেতু মধ্যবর্তী কোণটা এদের 90 ডিগ্রি। তা ট্যান 90-র মান কত? ট্যান 90-র মান কত? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি যে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। আচ্ছা ইনফিনিটিভ মানে আমরা কি বলতে পারি? ইনফিনিটিভ মানে আমরা এটা বলতে পারি যে এটা সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। তো প্র্যাকটিক্যালি কী দাঁড়ালো যে সামথিং বাই জিরো ইকুয়ালস টু M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, মানে যে হরের মানটা শূন্য হচ্ছে। দেখ সামথিং বাই জিরো মানে যেমন ইনফিনিটিভ হয়, এটাও মনে রাখবি যে সামথিং বাই ইনফিনিটিভ মানে আমরা কী লিখতে পারি? জিরো লিখতে পারি। ভাইস ভার্সা আমরা কিন্তু দুটোই লিখতে পারি। তো এইটা আমরা সেই কাজটাই করেছি যে ইনফিনিটিভ মানে সামথিং বাই জিরো লিখে নিয়েছে। তো এখানটায় প্র্যাকটিক্যালি যদি ভালো করে অবজার্ভ করিস যে নিচে এখানে হরে জিরো আছে, এখানেও হরে জিরো আছে, হরে এখানে 1 প্লাস M1 M2 আছে, তাহলে ব্যাপারটা কি হবে যে আমরা এইটুকু কনফার্ম বলতে পারবো যে 1 প্লাস M1 M2 এই যে মানটা, এই মানটা কী হবে? জিরো হবে। তাহলে 1 প্লাস M1 M2 যদি জিরো হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? দেখ যে M1 ইন্টু M2 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে কী শিখলাম? এইটা শিখলাম দুটো সরলরেখা পরস্পর কখন লম্ব হবে? দুটো সরলরেখা তখনই পরস্পর লম্ব হবে যদি তাদের প্রবণতার গুণফল, এই যে M1 আর M2, যদি তাদের প্রবণতার গুণফলটা কী হয়? -1 হয়। ক্লিয়ার? যদি তাদের প্রবণতার গুণফলটা -1 হয় তাহলে আমরা বলতে পারি সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। ওকে, আচ্ছা এখন দেখ কি করতে পারছি। ভালো করে একটা জিনিস লক্ষ্য করবি, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, যে ভাব একটা সরলরেখা আছে AX প্লাস BY প্লাস C ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। বললো যে এই সরলরেখাটার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বললো। এই সরলরেখাটার কি? লম্ব সরলরেখার সমীকরণ তোকে নির্ণয় করতে বললো, এবং এই ধরনের জিনিস কিন্তু এক্সারসাইজে ফেস করতে হবে। আচ্ছা এই সরলরেখা লম্ব সরলরেখা সমীকরণ কী দাঁড়াবে তাহলে? BY ইকুয়ালস টু মাইনাস AX মাইনাস C। আচ্ছা প্রথমে আমরা কি করব? এই সরলরেখাটার প্রবণতাটাকে বের করে নিই। দেখ মাইনাস A/B ইন্টু এক্স মাইনাস C/B এরকম লিখতে পারি। আচ্ছা এবার এই সরলরেখাটা তার প্রবণতা M1 যদি নাম দিই, তাহলে এই সরলরেখার প্রবণতাটা কি হলো? মাইনাস A/B। ঠিক আছে, এবার আমরা ধরে নিই যে এর লম্ব যে সরলরেখাটা, এর লম্ব সরলরেখার প্রবণতা M2 লিখে নিলি। ধরি লম্ব সরলরেখার প্রবণতা M2, তাহলে পরস্পর যদি লম্ব হতে হয় তাহলে M1 ইন্টু M2 কী হতে হবে? -1 হতে হবে। ক্লিয়ার? M1 ইন্টু M2 -1 হবে। তাহলে M2, আচ্ছা M1 এর মান কী পাচ্ছিস? মাইনাস A/B ইন্টু M2 ইকুয়ালস টু -1। তাহলে দেখ এখান থেকে M2-র মান কী দাঁড়াচ্ছে? M2-র মান দাঁড়াচ্ছে B/A। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, আর M2-র মানটা দেখ ক্রস গুণ করে দিলে B/A হচ্ছে। আচ্ছা এখন যে M2-র মান পেয়ে গেছি, তাহলে 1 নম্বর সরলরেখার, এই যে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? যে কোনো সরলরেখার সমীকরণের সূত্র কি আমাদের? y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে অলরেডি প্রবণতা M2-র মান পেয়ে গেছি, মানে এখানে কী হবে? y ইকুয়াল টু m2x প্লাস c। তাহলে M2 এর মান বসিয়ে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে? y ইকুয়ালস টু B/A ইন্টু এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তাহলে দাঁড়ালো আমাদের যেটা y ইকুয়ালস টু B/A ইন্টু এক্স প্লাস সি। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারবো?
এখান থেকে আমরা লিখতে পারবো যে এ ওয়াই ইকুয়ালস টু বি এক্স প্লাস এসি। এখান থেকে কী লেখা যাচ্ছে ভালো করে খেয়াল কর। এখান থেকে আমরা চাইলে এরকম লিখতে পারবো, সবগুলোকে যদি আমরা একটা রাইট সাইডে নিয়ে আসি তাই এরকম লিখতে পারছি যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এসি ইকুয়ালস টু 0। আচ্ছা, এই যে এসিটাকে আমরা কি করতে পারি এবার, এ একটা ভ্যালু মানে কনস্ট্যান্ট, সিও একটা ভ্যালু মানে কনস্ট্যান্ট, তার মানে এসির বদলে একটা নতুন কনস্ট্যান্ট আমরা লিখতে পারি। সেটা লিখলাম ভাব বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটাকে 2 নম্বর দিলাম। আর 1 নম্বর সরলরেখা কী ছিল আমাদের, যার লম্ব বের করছিলাম সে সরলরেখাটা ছিল এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা ছিল 1 নম্বর সরলরেখা। আর এইটা যেটা লম্ব বেরোলো তার সমীকরণ কি দাঁড়ালো, 2 নম্বর সরলরেখা, মানে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এখন এই দুটো সরলরেখাকে ভালো করে অবজার্ভ করো। আমরা যখনই কোনো লম্ব সরলরেখার সমীকরণ লিখব কি করব, ভালো করে যদি অবজার্ভ করিস, দেখ ওয়াইয়ের সহগটা এক্সের সহগে চলে গেছে আর এক্সের সহগটা ওয়াইয়ের সহগের এখানে চলে এসছে, আর মাঝখানে একটা এক্সট্রা মাইনাস সাইন আসছে। তাহলে যখনই কোনো সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ তোকে লিখতে বলবে বা তোর লেখার প্রয়োজন হবে, কি করবি, এক্স আর ওয়াইয়ের সহগ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিবি, পারস্পরিক স্থান পরিবর্তন করে দিবি, আর কি করবি, মাঝখানে একটা এক্সট্রা মাইনাস সাইন লিখে দিবি, আচ্ছা, আর তার সঙ্গে কি ঘটেছে, 1 নম্বর সরলরেখায় যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল 2 নম্বর সরলরেখায় কনস্ট্যান্ট ভ্যালু আলাদা হয়ে গেছে। তো ওখানে কি করবি, প্লাস কে লিখবি, একটা নতুন একটা কনস্ট্যান্ট প্লাস কে লিখবি। তো প্র্যাকটিক্যালি আমি বোঝাই কয়েকটা উদাহরণের মাধ্যমে। ভাব একটা সরলরেখার সমীকরণ তোকে এরকম দিল যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর সরলরেখা। এবার জিজ্ঞেস করলো যে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে। ঠিক আছে, 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, তাহলে তোর কাজ কী হবে, এক্স ও ওয়াইয়ের সহগ দুটোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া, মানে পারস্পরিক স্থান পরিবর্তন করে দেওয়া। তাহলে এক্সের ঘাড়ে চলে যাবে ওয়াইয়ের সহগ, মানে কি 3x হয়ে যাবে, আর ওয়াইয়ের ঘাড়ে চলে আসবে এক্সের সহগ, মানে কি হয়ে যাবে 2y হয়ে যাবে, আর মাঝখানে কি বসাবো, একটা মাইনাস সাইন। ক্লিয়ার? আর এই যে 5 আছে তার পরিবর্তে নতুন একটা কনস্ট্যান্ট কে বসবে, সেটা ইকুয়ালস টু 0। তাহলে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ হবে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ তাহলে এইটা দাঁড়ালো। ঠিক আছে, যে 3x মাইনাস 2y প্লাস কে ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন কারো প্রশ্ন থাকতে পারে যে কে এর মান কী করে বের করব। এখন তোকে ভাব, কেউ কোশ্চেন এরকম দিয়ে দেবে যে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখাটি 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তাহলে প্র্যাকটিক্যালি কী করলি, যে 1 নম্বর সরলরেখা লম্ব সরলরেখার সমীকরণটি লিখে দিলি, পরস্পর সহগ চেঞ্জ করে এরমভাবে লিখে দিলি, তাই 2 নম্বর সরলরেখা পেয়ে গেলি। এখন কি বলছে, 2 নম্বর সরলরেখাটি 1,2 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দিবি, ওয়াইয়ের জায়গায় 2 বসিয়ে দিবি। এবার ক্যালকুলেশন করলেই কে এর মান পেয়ে গেলি। এবার যেই কে এর মান পেয়ে যাবি, কে এর মানটা কী করবি, কে এর মানটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়ে দিবি, তাহলে আলটিমেটলি পুরো সমীকরণটা পেয়ে যাবি হাতে। ক্লিয়ার? এটাই হবে 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। আচ্ছা, আমি আরও কয়েকটা এক্সাম্পল একটুখানি লিখি, কারণ আছে সেটা লেখারও। ভাব এরকম একটা সরলরেখা আছে যে -2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সরলরেখাটার লম্ব সরলরেখার সমীকরণ লিখতে বলছে। তো আমরা কি করব, কি বললাম, যে ওয়াইয়ের সহগকে এক্সের ঘাড়ে আর এক্সের সহগকে ওয়াইয়ের ঘাড়ে নিয়ে যাব। তো ওয়াইয়ের সহগ কী এখানে 3, সেটা কোথায় বসাবো, এক্সের জায়গায়। ঠিক আছে, মানে এক্সের সহগের জায়গায়, তাহলে কী হবে 3x। আর এক্সের সহগ কি -2, সেটা কোথায় বসাবো, ওয়াইয়ের ঘাড়ে, মানে কী হবে -2y। একদম চিহ্ন সহ সহগ কিন্তু, মানে শুধু 2 বসবে না, এখানে কি আছে -2, তাই -2y। আচ্ছা, আর কী বললাম, ঠিক তার মাঝখানে একটা এক্সট্রা মাইনাস সাইন আনবো, তাহলে কি এরকম মাইনাস, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, মানে 3x মাইনাস অফ -2y, আর 5-এর জায়গায় কী বসবে, নতুন একটা কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 0। তা আলটিমেটলি এটা কী দাঁড়াবে, 3x প্লাস 2y ইকুয়ালস টু 3x প্লাস 2y প্লাস কে ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম থাকে, যে এরকম আছে ভাব
2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0, এই লম্ব সরলরেখার সমীকরণ লিখতে বললো। তাহলে সেক্ষেত্রে কী করব, -3 যাবে হলো এক্সের ঘাড়ে, তাহলে কি হবে -3x, আর 2টা আসবে ওয়াইয়ের ঘাড়ে 2y, আর মাঝখানে কী বসবে মাইনাস সাইন, তাহলে -3x -2y প্লাস কে ইকুয়ালস টু 0। আলটিমেটলি আমরা চাইলে একটা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কি হবে যে 3x প্লাস 2y মাইনাস কে ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে লম্ব সরলরেখার সমীকরণগুলো আমরা বের করে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস কী করতে পারে, ভাব -2x -3, মানে দুজনের কাছেই মাইনাস আছে, প্লাস ভাব আছে হলো 3 ইকুয়ালস টু 0, অথবা +3ও নেই, এখানে যদি আমরা একটু অন্যরকমভাবে লেখার চেষ্টা করি, ভাব এরকম লিখলাম যে -2x -3y ইকুয়ালস টু 3, -2x -3y ইকুয়ালস টু 3 আছে, এবার ইকুয়ালস টু ওইদিকে আছে, তো ওই ইকুয়ালস টু ওই দিকে থাকুক, মানে কনস্ট্যান্টের ভ্যালুটা ডান দিকে থাকুক বা কনস্ট্যান্টের ভ্যালুটা বাঁ দিকে থাকুক, এটা ডাজেন্ট ম্যাটার, তোকে কি করতে হবে, নতুন একটা কনস্ট্যান্ট প্লাসকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে যা শর্ত বা কন্ডিশন দেবে সেটার উপর বেস করে কে এর মান বের করতে হবে। তো প্র্যাকটিক্যালি এখানটায় কী দাঁড়াচ্ছে, পরস্পর সহগ চেঞ্জ হবে, তাহলে কি হবে -3x, আর -2টা কার ঘাড়ে যাবে ওয়াইয়ের ঘাড়ে, তাহলে -2y, আর মাঝখানে কি এটা মাইনাস সাইন, ইকুয়ালস টু কে লিখতে পারিস, আর নয়তো প্লাস কে ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু কে লিখলেও কিন্তু সেটা ভুল নয়, আলটিমেটলি কি অ্যান্সার মিলতে বাধ্য, যা শর্ত দেবে সে অনুযায়ী কাজ করলে। আচ্ছা, এখান থেকে আমরা দেখ কী পাচ্ছি, এটা লিখতে পাচ্ছি যে -3x প্লাস 2y প্লাস কে ইকুয়ালস টু 0। আমরা চাইলে ফাইনালি এরকমও লিখতে পারি যে 3x - 2y প্লাস মাইনাস কে, 3x - 2y মাইনাস কে ইকুয়ালস টু 0। তো যাই হোক, এরকম যাই থাকুক না কেন, যেভাবে যে সহগ থাকে, মূল কথা ইন্টারচেঞ্জ করবো আর মাঝখানেটা মাইনাস সাইন দেবো, আর সেই অনুযায়ী ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাবো। এই হলো তোর পরস্পর যদি লম্ব হয় আমরা এইভাবে দেখতে পারি। তাহলে দুটো বিষয় শিখলাম, যে পরস্পর লম্ব কিনা যদি চেক করতে দেয়, যে দুটো সরলরেখা বলে দিয়ে চেক করতে দিল যে পরস্পর লম্ব কিনা চেক করো, তাহলে কি করব, তাদের প্রবণতার গুণফলটা -1 কিনা চেক করব। যদি -1 হয় আমরা ঘোষণা করে দেবো পরস্পর লম্ব, ঠিক আছে। অথবা কারো জায়গায় যদি লম্ব দেখাতে হয়, তাহলে দেখবি যে কোনো দুটো সরলরেখা তাদের প্রবণতার গুণফলটা -1 হচ্ছে কিনা, তাহলে তুই বলতে পারবি। আর যদি একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে দেয়, তাহলে এইমাত্র যেভাবে আলোচনা করে এলাম, যে ওই সহগ ইন্টারচেঞ্জ করে জায়গা পরিবর্তন করে একটা নতুন কনস্ট্যান্ট এনে ঠিক সেভাবে করতে হবে। তারপরে যা কন্ডিশান দেবে, কোনো একটা বিন্দুগামী বলতে পারে বা অন্য কোনো কন্ডিশান দিতে পারে, তার উপর বেস করে কে এর মানটা বের করতে হবে। তারপরে কে এর মানটা বসিয়ে দিলেই ফাইনাল সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হলো, দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল থাকে তাহলে কি হয়। আচ্ছা, এইটা মাথায় রাখবি, দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের যে প্রবণতা, মানে একজনের প্রবণতা যদি m1 হয় আর একজনের প্রবণতা যদি m2 হয়, তাহলে তাদের প্রবণতাটা অবশ্যই ইকুয়াল হতে বাধ্য। দুটো সমান্তরাল সরলরেখার প্রবণতা অবশ্যই সমান হবে, একদম ইকুয়াল হবে, ঠিক আছে। এই চিন্তাটাকে মাথায় রেখে আমরা কি লিখতে পারি, দেখ প্রথম কথা একটা কাজ করতে পারি, যদি যাচাই করতে দেয় যে দুটো সরলরেখা সমান্তরাল কিনা যাচাই করো, যে চেক করো, তাহলে কি করবি তুই, যে তুই দেখবি যে দুটো সরলরেখার প্রবণতার মানটা ইকুয়াল হচ্ছে কিনা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কেন ঘটে আমি সেটা একটু বলে দিই। সব tan থিটা ইকুয়ালস টু আমরা কী সূত্র লিখলাম, m1 - m2 বাই 1 প্লাস m1 m2, এটা তো সূত্রটা লিখলাম। এখন যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কত, কোনো অ্যাঙ্গেলই করছে না, কারণ পরস্পর একইভাবে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, থিটার জায়গায় 0 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে tan 0 ইকুয়ালস টু কী হবে, এখানে যা আছে তাই বসে গেল। tan 0-র মান কি 0, তাহলে কি বসবে, tan 0-র মান 0, তাহলে m1 - m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে প্র্যাকটিক্যালি কী পাচ্ছি, দেখ যে লবের মানটা এখানে 0 হয়ে যাচ্ছে, মানে m1 - m2-র মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে m1 ইকুয়ালস টু m2 হচ্ছে।
তাহলে কী শিখলাম? দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা দুটো কী হবে? সমান হবে। আর এর আগে কি শিখেছি? যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের প্রবণতার গুণফলটা কী হবে? প্রবণতার গুণফলটা -1 হবে। ঠিক আছে, এই হলো অ্যাকচুয়াল লজিক, যে সমান্তরাল হলে দুটো প্রবণতা ইকুয়াল হবে, আর কী বলে লম্ব হলে দুটো সরলরেখার প্রবণতার গুণফলটা -1 হবে। ওকে, তো এইভাবে করতে হবে। আচ্ছা, এখন যদি একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে দেয়, একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে দেয়, তাহলে কী করব? আচ্ছা দেখ, যদি একটা সরলরেখা এরকম বলে দেয় যে ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে দিল, এটা 1 নম্বর সরলরেখা। তো এইটার প্রথমে প্রবণতা বের করে ফেল। প্রবণতা বের করতে গেলে আমরা কি করি? এক্স পুরো জিনিসটা আর কনস্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে যাই, তারপরে ওয়াইয়ের সহগ দিয়ে ভাগ করে দিই, তাই তো? তাহলে কি হবে? -a/b টু এক্স মাইনাস c/b। আচ্ছা, এখন আমরা বের করতে চাইছি এই সরলরেখাটার, এই 1 নম্বর সরলরেখাটার সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, আচ্ছা, এই 1 নম্বর সরলরেখার প্রবণতা কত? 1 নম্বর সরলরেখার প্রবণতা ক্লিয়ারলি -a/b বলতে পারি। তাহলে যেটা তার সমান্তরাল সরলরেখা, মানে 2 নম্বর সরলরেখা, তার প্রবণতা যদি আমরা m2 ধরি, এখন ক্লিয়ারলি m1 ইকুয়ালস টু m2 হতে বাধ্য। তাহলে m2 এর মান কী হবে? সেটাও হবে -a/b, যেহেতু সমান্তরাল সরলরেখার প্রবণতা কী হয়? m1 ইকুয়ালস টু m2 হয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে m2 এর মানও -a/b হবে। এখন নতুন যে কোনো সরলরেখার সমীকরণ কী হয়? y ইকুয়ালস টু mx প্লাস সি। এখন m এর জায়গায় কী বসবে? m2। তাহলে প্র্যাকটিক্যালি কী দাঁড়াচ্ছে? y ইকুয়ালস টু -a/b ইন্টু এক্স প্লাস সি। তাহলে দেখ কী হচ্ছে? by ইকুয়ালস টু -ax প্লাস bc। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখ ax প্লাস by মাইনাস বিসি ইকুয়ালস টু 0। এখন মাইনাস যে বিসিটা পেলাম, এইটার জায়গায় আমরা একটা নতুন কনস্ট্যান্ট বসাতে পারছি। তাহলে কি দাঁড়াচ্ছে? ax প্লাস by প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হলো 2 নম্বর সরলরেখাটা পেলাম, যেটা কিনা কি 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখানে এবার আমরা কি শিখলাম বলতো? এখানে আমরা এটাই শিখলাম যে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, ভালো করে অবজার্ভ কর, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এক্সের সহগের জায়গাতেই আছে, ওয়াইয়ের সহগের জায়গাতেই আছে, আর কনস্ট্যান্ট সি এর পরিবর্তে কী হচ্ছে? নতুন একটা কনস্ট্যান্ট কে। তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ পুরো সেম থাকবে, আর কনস্ট্যান্ট সি বা যাই ভ্যালু থাকুক না কেন, 5, 7, 8, 9, 10 যাই থাকুক না কেন, তার পরিবর্তে আমরা কী লিখব? নতুন একটা কনস্ট্যান্ট কে লিখব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি কোনো একটা জায়গায় ধাপ দিয়ে দিল তোকে যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার জিজ্ঞাসা করলো এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, অথবা তোর প্রয়োজনে নির্ণয় করতে হলো এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা। তাহলে কী লিখবি? এই সরলরেখার সমান্তরাল সরলরেখা ইকুয়ালস টু কী হবে? এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ পুরো চিহ্ন সহ যা যা আছে পুরো সেম বসবে। তাহলে কী হবে? 2x প্লাস 3y, আর এখানটায় কী হবে? নতুন একটা কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু কী হবে? 0। ঠিক আছে, 2x প্লাস 3y প্লাস কে ইকুয়ালস টু 0। এবার আবার একই গল্প, যে তোকে একটা কিছু না কিছুভাবে বলে দেবে যে সমান্তরাল সরলরেখাটা এত কমা এত বিন্দুগামী। তাহলে কি এক্সের জায়গায় 2 এর মান, ওয়াইয়ের জায়গায় 3 এর মান বসিয়ে কে এর মান বের করবি, তারপরে কে এর মানটা আবার কী করবি? এখানটায় বসিয়ে দিবি, কে এর মানটা এখানে বসিয়ে দিবি, তবে ফাইনালি এই পুরোটাই হবে সমান্তরাল সরলরেখার অ্যান্সার। এবং এখানে যাই থাক না কেন ভাব, মাইনাস যেখানে খুশি মাইনাস থাক, এমনকি কনস্ট্যান্ট ডান দিকে থাক, যেটাই ঘটুক, এইটার সমান্তরাল সরলরেখা আমরা কী লিখব? সিম্পলি এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ সেম রেখে দে, মানে -3x প্লাস 5y, আর 7 ডান দিক থাকুক বা দিক থাকুক যেখানেই থাকুক, তুই একটা প্লাস কে লিখে ইকুয়ালস টু 0 লিখে দে। ঠিক আছে, এরপরে যা যা কন্ডিশন দিয়েছে তার উপর বেস করে কে এর মানটা আবার বের করে ফেল, কে এর মানটা বের করে ফেলে কে এর মান বসিয়ে দে, তারপর ফাইনালি অ্যান্সার লিখে দিতে পারবে। ক্লিয়ার?
তাহলে এইটা জানলাম যে লম্ব সরলরেখা নির্ণয় করতে দিলে তাদের সহগগুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো, মানে স্থান পরিবর্তন করে দেবো, এক্সের ঘাড়ে ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের ঘাড়ে এক্সের সহগ নিয়ে যাব, আর নতুন একটা কনস্ট্যান্ট কে লিখব। আর যদি সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে দেয় তাহলে কি করব, যার সহগ যেখানে ছিল পুরো চিহ্ন সহ সেখানেই রাখবো, মানে এক্সের ঘরে এক্সের সহগ, ওয়াইয়ের ঘরে ওয়াইয়ের সহগই রেখে দেবো, আর এখানেও নতুন একটা কনস্ট্যান্ট কে আনবো ইকুয়ালস টু 0। তাহলে আমরা নতুনভাবে লম্ব সরলরেখা অথবা সমান্তরাল সরলরেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, যদি এরকম থাকে যে দুটো সরলরেখা আছে, ভাব বলে দিল দুটো সরলরেখা অভিন্ন, মানে একই সরলরেখা, কিন্তু ইকুয়েশনটাকে অন্যভাবে দিয়েছে। ভাব a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 দিল, আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 দিল। তা তোকে চেক করতে হবে দুটো সরলরেখা সত্যি সত্যি অভিন্ন কিনা। তার জন্য চেক করবি যে এক্সের সহগের অনুপাত, মানে কি a1/a2 যে ভ্যালুটা দেবে, ওয়াইয়ের সহগ দুটোর অনুপাত মানে b1/b2 সেই ভ্যালুটাই দেবে, আর c1/c2 মানে কনস্ট্যান্ট দুটোর অনুপাত সেই ভ্যালুটাই দেবে। যদি দেখা যায় এই যে ভ্যালুগুলো পুরো সিমিলার হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি দুটো সেম আছে। আচ্ছা, মানে তোর সরলরেখা দুটো অ্যাকচুয়ালি সেম সরলরেখাকে বোঝাচ্ছে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ভাবে একটা সরলরেখা আছে এরকম যে 2x প্লাস 3y 2x প্লাস 3y ইকুয়ালস টু 6 দিল, ঠিক আছে। আর আরেকটা সরলরেখা কী করলো, আরেকটা সরলরেখা তোকে দিয়ে দিল হলো 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন অ্যাকচুয়ালি ভালো করে যদি খেয়াল করিস এই দুটো একই সরলরেখা, ভালো করে খেয়াল কর, শুধু পার্থক্য কোথায়, এখানে 6টাকে ডান দিকে রেখেছে আর এখানে -12টাকে বাম দিকে রেখেছে। তো 6টাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি অ্যাকচুয়ালি কী লিখতে পারবো, 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারবি যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের অনুপাত মানে কি 4/2, এক্সের সহগের অনুপাত 4/2 মানে কি 2 হবে, ওয়াইয়ের সহগের অনুপাত মানে কি 6/3, এখানেও দেখ 6/3 মানে 2 হচ্ছে, আর কনস্ট্যান্ট দুটোর অনুপাত মানে -12/-6 দেখ কী হচ্ছে, এখানেও 2 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই কন্ডিশানটাকে স্যাটিসফাই করছে যে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং কনস্ট্যান্ট দুটোর অনুপাতের ভ্যালু সব ক্ষেত্রে কী হচ্ছে, সেম হতে হবে। যদি সেম হয় তাহলে বলতে পারবো যে দুটো একই সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টগুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। তো আমি খুব কম টাস্ক দেবো, আজকে তোদের এমনিও রেজাল্ট বেরোচ্ছে, যাই হোক শুক্রবার ক্লাসটা আমি নেব, কিন্তু খুব কম টাস্ক থাকছে, এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত দিচ্ছি আপাতত, আর একটা দুটো অঙ্ক আমি এক্সারসাইজ থেকেও একটু ডিসকাস করে দিচ্ছি, আর ভালো করে অবশ্যই উদাহরণ দেখবি, ঠিক আছে? যা যা ডিসকাশান করলাম এখানে সব পরপর দেখতে পাবি যে প্রবণতা জানা থাকলে আমরা কী করে দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি, এর বাইরে সমান্তরাল হলে কি হয়, এর বাইরে লম্ব হলে কি হয়, আর দুটো সরলরেখা একই হলে কি হয়, এগুলো দেখবি সংক্ষিপ্তকরণ থেকে। উদাহরণগুলো দিয়ে দিয়েছি, উদাহরণগুলো ভালো করে দেখে নিবি, ঠিক আছে? তারপরে এখানে এমসিকিউ আর অতি সংক্ষিপ্তটুকু টাস্ক করবি, ওকে? এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত টাস্ক থাকবে, খুব কম দিলাম যেহেতু আজকে ওদের রেজাল্ট বেরোচ্ছে, মানে বেশি আমি করলাম না। আচ্ছা, এখন যেটা বিষয় দেখ, এখানে একটা দুটো জিনিস একটু ডিসকাশন করে দিই। যেমন ভাব বলেছে 2 নম্বর অঙ্কটা y ইকুয়ালস টু 0 আর ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরলরেখা দুটি অন্তর্গত কোণের মান বের করতে বলেছে। তো এটা আমরা কি করব, y ইকুয়ালস টু 0, এই সরলরেখাটার বলতো প্রবণতা কি হয়, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এরকম লিখতে পারি y ইকুয়ালস টু 0 ইন্টু এক্স প্লাস 0, ঠিক আছে? এবার এইটাকে কম্পেয়ার কর এটার সাথে, যে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করলে কী হচ্ছে, m এর মানটা কী হচ্ছে 0, m এর মানটা হচ্ছে 0, এটা নাম দিয়ে দিই m1,
তাহলে M1টা হচ্ছে 0 প্রথম সরলরেখার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সরলরেখা কী দিয়েছে দেখ, AX প্লাস BY প্লাস C ইকুয়ালস টু 0, AX প্লাস BY প্লাস C ইকুয়ালস টু 0 সরলরেখা। এবার এই সরলরেখাটাকে আমরা কি করব, সাজিয়ে নেব, BY ইকুয়ালস টু মাইনাস AX মাইনাস C, তাহলে y এর মানটা কী হবে, মাইনাস A/B ইন্টু এক্স মাইনাস C/B। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি M2-র মান, M2-র মান কত হচ্ছে, এই যে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করলেই দেখ প্রবণতা পেয়ে যাচ্ছি, প্রবণতা M এর মান, এটাকে M2 লিখবো যেহেতু দ্বিতীয় সরলরেখা, মাইনাস A/B। এইবার এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ চাইছে, তাহলে এই M1-এর এই মানটা আর M2-র এই মানটা নিয়ে আমাদের কাজ হবে। সূত্র কি বলছে যে tan থিটা ইকুয়ালস টু M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। তাহলে প্র্যাকটিক্যালি কী দাঁড়াচ্ছে, M1-এর জায়গায় 0 বসছে, মাইনাস M2-র মান কী দাঁড়াচ্ছে, মাইনাস A/B, আর নিচে কী হচ্ছে 1 প্লাস 0 ইন্টু মাইনাস A/B। তাহলে উপরে দেখ ভ্যালুটা হয়ে যাচ্ছে A/B আর নিচের ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে ট্যান থিটার মানটা হয়ে যাচ্ছে A/B। তাহলে থিটার মানটা আমরা কি লিখতে পারছি না, ডাইরেক্ট ডিগ্রি আকারে লিখতে পারছি না। এইখানে একটা জিনিস মনে রাখবি, যে আমি জিনিসটাকে এরকমভাবে দেখাই, যে যদি ট্যান থিটা ইকুয়ালস টু এক্স হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। কী লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স নিজেও একটা অপারেটর, কেমন অপারেটর, এটা ক্লাস 12-এ উঠে ইনভার্স বলে একটা চ্যাপ্টার থাকবে ত্রিকোণমিতির, সেখানে আরও ডিটেলিংয়ে জানবি। তো আমি জাস্ট একটু শর্ট ভিউ দিচ্ছি। একটা অ্যাঙ্গেলের উপর যখন একটা অপারেটর ট্যান বা সাইন কস যে কোনো জিনিস অ্যাপ্লাই করি, আমরা কী পাই, এটা ভ্যালু পাই। যেমন ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3। তাহলে কি ওই 30 ডিগ্রির উপর ট্যান অপারেটর ওয়ার্ক করার পরে ভ্যালু পেয়েছিস কি 1/√3। তা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের উপর এই অপারেটর ওয়ার্ক করলে যেমন ভ্যালু পাই, ঠিক উল্টো কাজও করা যায়, মানে ভ্যালুর উপরে যদি কোনো একটা অপারেটর আবার ওয়ার্ক করি, তাহলে আবার অ্যাঙ্গেলটা ব্যাক হয়। ঠিক এই উল্টো অপারেটরটা হলো ট্যান ইনভার্স, অথবা অন্য কোনো ক্ষেত্রে সাইন ইনভার্স বা কস ইনভার্স বা সেক কোসেক কটও হতে পারে, সেগুলোর ইনভার্স। তাহলে ক্লিয়ারলি ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে ভ্যালুটার উপর, মানে ওই যে 1/√3 যে ছিল, 1/√3-র উপর যদি ট্যান ইনভার্স করি, তাহলে আমরা কী পাবো, অ্যাঙ্গেলটা পাবো, মানে কী পাবো, 30 ডিগ্রি পাবো। তো এই সিস্টেমের সাহায্যে আমরা অনেক সময় লিখে থাকি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। এটা লেখার প্রয়োজন তখনই পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যখন তুই কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ডাইরেক্ট লিখতে পারছিস না। যেমন দেখ এই অঙ্কটার ক্ষেত্রে ট্যান থিটার মান কত এসছে, ট্যান থিটার মান এসছে তোর কত এলো, B/A এলো, B/A আসেনি, সরি, A/B এসছে, A/B এলো, A/B এলো, তাই তো। তাহলে থিটার মানটা আমরা কী লিখতে পারবো, ট্যান ইনভার্স অফ A/B। এবার দেখ যে এমসিকিউটা রাইট অ্যান্সার আছে সেটা অ্যান্সার হয়ে যাবে, অপশান এ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে কর। আচ্ছা, এখানে দেখ 6 নম্বর অঙ্ক, এখানে দুটো সরলরেখা আছে, তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, আর একই ব্যাপার, y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজিয়ে নিয়ে ওখান থেকে M1-এর মান বের কর, প্রথমটার নাম M1 দিয়ে দে, দ্বিতীয়টার নাম M2 দিয়ে দে, তারপরে কর। এরকমভাবে এইগুলো করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কী বলছে, এত এবং এত বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল হবে কে। আচ্ছা, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, প্রথমে দুটো বিন্দুর সংযোজক সরলরেখা আগে বের করে ফেলতো। দুটো বিন্দু থাকলে তাদের সংযোজক সরলরেখা আমরা কী করে বের করি, দুটো বিন্দু কী কী আছে, একটা 3, আর এটা -3, তাহলে একটা হচ্ছে তোর 3, দিয়েছে, আর একটা হলো -3, দুটো এই দুটো বিন্দু যদি দেওয়া থাকে, তার সরলরেখার সমীকরণ কী হয়, সূত্র কি, y - y1 বাই x - x1 ইকুয়ালস টু y2 - y1 বাই x2 - x1, তাই তো। তাহলে কী পাচ্ছি দেখ তো, y - y1 মানে হচ্ছে y প্লাস 5 হবে, নিচে x - 3 হচ্ছে, ইকুয়ালস টু y2 - y1 মানে -5, তারপরে এই যে এই -5, তারপরে একটা মাইনাস চিহ্ন, তারপরে এই -5 মানে মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর কি আসছে, -3 প্র্যাকটিক্যালটা ডান দিকটা 0 হয়ে যাচ্ছে, ডান দিকটা এটা কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে y + 5 বাই x - 3 ইকুয়ালস টু 0,
তাহলে হয়ে যাচ্ছে হলো ওয়াই প্লাস 5 ইকোয়াস টু 0, তাহলে ওয়াই ইকোয়াস টু -5। আচ্ছা, ওয়াই ইকোয়াস টু -5 জিনিসটা কি? এক্স অক্ষের সমান্তরাল। নিশ্চয়ই জানিস ওয়াই ইকোয়াস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, তো যাই হোক এরমভাবেই দিয়েছে যে 4 নম্বর অঙ্কটা দেখ, যদি দুটি সরলরেখা সমান্তরাল হবে কার সাথে? এক্স অক্ষের সাথে। ঠিক আছে, এরমভাবে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত তো যদি ঢুকে আসি, দেখ অতি সংক্ষিপ্তর 3 নম্বর অঙ্কগুলো দেখ, যে অন্তর্গত কোণ নির্ণয় করতে দিয়েছে। অন্তর্গত কোণ নির্ণয় করতে দিলে নিশ্চয়ই পারা যাবে। এবার বাদ বাকি কিছুই নেই। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কী বলছে? এত সরলরেখার সমান্তরাল ও লম্ব সরলরেখার প্রবণতা বের করতে। সমান্তরাল হলে কি হয়? তার প্রবণতা সেম হয়। প্রথমে এত সরলরেখার আগে প্রবণতা বের করে ফেল, মানে কি নতি বা M1 বা স্লোপ যেটাই বল, তার প্রবণতা বের করে ফেল। প্রবণতা বের করে তার প্রবণতা যা হবে সমান্তরাল প্রবণতা তাই হবে। আর লম্বের প্রবণতা কী হবে? এর প্রবণতা ইন্টু লম্বটির প্রবণতা M1 M2 ইকুয়ালস টু -1 লিখে M1 এর মান বসিয়ে দিবি, ওখান থেকে M2 এর মান বের করে ফেলবি। তো যাই হোক এইভাবে 10 পর্যন্ত অঙ্কগুলো করে ফেল। ওকে, আচ্ছা আমি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক দেখিয়ে দিই। আরেকটা 7 নম্বর অঙ্কটা বলছে, দেখ 2,3 ও 3,-1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে? 2,3 ও 3,-1, 2,3 ও 3,-1। তাহলে একটা বিন্দু আছে ভাবে এখানে 2,3, আর একটা বিন্দু আছে ভাবে এখানে 3,-1। ঠিক আছে, এইবার এদের দুজনকে কানেক্ট করে দিলাম। ওকে, প্রথমে বল এদের এই সরলরেখাটার সমীকরণ কী হবে? সূত্র বলছে কি y-y1/x-x1 ইকুয়ালস টু y2-y1/x2-x1। প্রপারলি ভ্যালুগুলোকে বসা। তাহলে y-y1 করলে কী হবে? y-3 ডিভাইডেড বাই x-2 ইকুয়ালস টু কী হবে? -1-3 ডিভাইডেড বাই 3-2। তাহলে প্র্যাকটিক্যালি কী দাঁড়াচ্ছে? যে y-3/x-2 ইকুয়ালস টু -4/1, মানে -4 হচ্ছে। তাহলে আমরা কী লিখতে পারি? y-3 ইকুয়ালস টু -4x প্লাস 8, এটা তো না 8 প্লাস 8। আচ্ছা, তাহলে এখানে দেখ সরলরেখাটার সমীকরণ কী হচ্ছে? 4x প্লাস y -11 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হলো তোর সরলরেখাটার সমীকরণ। আচ্ছা, এবার এর লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? এর লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে আমাদের বলা আছে যে এক্সের সহগটাকে ওয়াইয়ের ঘাড়ে চাপাবি আর ওয়াইয়ের সহগটাকে এক্সের ঘাড়ে চাপাবি। তাহলে এক্সের সহগ কী আছে? 4, আর ওয়াইয়ের সহগ কী আছে? 1। তাহলে 1টা যাবে এক্সের ঘরে, তাহলে 1 ইন্টু এক্স। আচ্ছা, আর মাঝখানে বসে একটা মাইনাস সাইন, আর এক্সের সহগটা যাবে ওয়াইয়ের ঘরে, 4y, আর -11 জায়গাটা নতুন কনস্ট্যান্ট কী বসবে? কে। তাহলে সমীকরণটা দাঁড়ালো x-4y প্লাস কে ইকুয়ালস টু 0। কি কার সমীকরণ? x-4y প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হলো এর উপরে যেটা লম্ব আছে তার সমীকরণটা হলো x-4y প্লাস কে ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এটা সমীকরণ হলো এইটা। এখন দেখ যে লম্বটা আছে তা কি বলছে সেইটা হলো বলে দিয়েছে তোকে। দেখ এই 7 নম্বর অঙ্কে 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী 7 নম্বর অঙ্কটা দেখ 2,1 বিন্দুগামী বলে দিয়েছে। এই যে, তাহলে আমরা এখানটায় ছবিটায় কেমন করতে পারি? এখানটায় ছবিটার মধ্যে আমরা এই জায়গায় বলতে পারি একটা বিন্দু আছে যে এটা হলো 2,1 বিন্দু। এই 2,1 বিন্দু দিয়ে এই সরলরেখাটা পাস করছে। তাহলে কি করতে পারি? আমরা এক্সের জায়গায় 2 বসিয়ে দিতে পারি, ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিতে পারি। 2 আর 1 বসিয়ে দে। এক্সের জায়গায় 2 আর 1 যদি বসে যায় তাহলে কী পাচ্ছি? দেখ তো 2 - 4 প্লাস কে ইকুয়ালস টু 0। 2 - 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কত হচ্ছে? কে এর মান দেখ হচ্ছে 2। কারণ 2 - 4 -2 হয়, তাহলে কে এর মান 2 হচ্ছে। কারণ কে এর মানটা নিয়ে গিয়ে কী করবি? কে এর মানটা নিয়ে গিয়ে এখানটায় এই সমীকরণে বসিয়ে দিবি। সমীকরণের নামকরণ করে দিলি একটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর প্রথমটার নামকরণ করে দিলি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন 2 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে আমরা কী পাবো? যে x-4y, আচ্ছা আমি এটা উপরে ছবির কাছে লিখছি দেখেন, যে x-4y কে এর মানটা কত? 2। x-4y প্লাস 2 ইকুয়ালস টু 0। এই যে যেটা পেলাম এইটাই হলো অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সার, যে x-4y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে তুই করে ফেলতে পারবি। ওকে,
এভাবে করে ফেল, লম্ব সরলরেখা বেরোবে, এরকমভাবে সমান্তরাল সরলরেখা বেরোবে। ঠিক আছে, তাহলে এগুলো করে ফেলবি। তাহলে এমসিকিউ আর অতি সংক্ষিপ্তটাই হোম টাস্ক রইল। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবার রেজাল্ট খুব ভালো হবে এইটুকু শুভকামনা আশা রেখে, সবার জন্য খুব আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর শুক্রবার অ্যাজ ইউজুয়াল সন্ধ্যাবেলা 7টার সময় ক্লাস, সে সময় এই হোম টাস্কটা দেখব। ওকে, বাই।